আচ্ছা, তাহলে আজকে আমাদের নতুন একটি সেশন। আজকের সেশনের বিষয় হচ্ছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিএলএম অ্যান্ড রিসোর্সেস। আপনারা জানেন যে আমাদের এই সিবিটিএ লার্নিং এর সাথে সিবিএলএম খুব পরিচিত একটি শব্দ। তো সেটা লেখা তৈরি করার জন্যই আজকে আমাদের এই সেশনটা। এখানে আজকের সেশনে যে সকল বিষয় আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাই এক্সিস্টিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ বর্তমানে যে লার্নিং ম্যাটেরিয়ালস আমার আপনার কাছে আছে সিবিটি এর অনুরূপ তৈরি করার আগ পর্যন্ত সেটা খুঁজে বের করা। এরপরে অ্যাবল টু অ্যাডাপ্ট এক্সিস্টিং রিসোর্স, যে সকল রিসোর্স আমাদের বর্তমানে আছে সংগ্রহে সেগুলোকে অ্যাডাপ্ট করা, ব্যবহার করতে শেখা। আর হচ্ছে অ্যাবল টু ডেভেলপ নিউ লার্নিং রিসোর্স, তারপরে নতুন লার্নিং রিসোর্স যেটা, অর্থাৎ নতুন লার্নিং এর জন্য যে সকল নোটস দরকার, এরপরে জব শিট, স্পেসিফিকেশন শিট, এভরিথিং যা লাগে সেগুলো ডেভেলপ করার ব্যাপারেও এই সিবিএলএম এর ভিতরে আমাদেরকে শেখানোর ব্যবস্থা আছে আর কি। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে সকল বিষয় জানা দরকার সেটা হচ্ছে সিএস এর ভিতরে কি কি থাকে, সিএস থেকে আমরা কি কি পাই, কারণ আমাদের এই কাজগুলো করতে গেলে এগুলো লাগছে। আপনারা যেমন এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্ম থেকে যখন শুরু করেছেন কাজটা, টাস্ক অ্যানালাইসিস ফর্ম, এরপর ডেলিভারি প্ল্যান, সেখানে কিন্তু বারবারই আমাদেরকে চলে যেতে হচ্ছে সিএস এর কাছে। সুতরাং আমরা একটু জেনে নিই যে সিএস এ কি কি থাকে। সিএস এ স্কিলের কথা থাকে, নলেজ থাকে, অ্যাটিটিউড থাকে। হ্যাঁ, এগুলো সিএস এই এভিডেন্স গাইডের ভিতরে আমরা এগুলো দেখি। কোয়ালিটি ইন্ডিকেটরস থাকে, কোয়ালিটি ইন্ডিকেটরস কারণ প্রত্যেকটা সিএস কোনো না কোনো অকুপেশনের কোনো লেভেলের এগুলা নির্ভর করেই তো হয়। এরপরে ন্যাশনাল কোয়ালিফিকেশনের কথা সেখানে থাকে, যেটা ন্যাশনালি কোন সার্টিফিকেট আপনি পাবেন সেটা উল্লেখ থাকে। লার্নিং স্ট্র্যাটেজিস, লার্নিংটা কোন স্ট্র্যাটেজিতে হবে সেটারও একটা আউটলাইন থাকে। অ্যাসেসমেন্টের গাইডলাইন থাকে, অ্যাসেসমেন্ট মেথড থাকে, সবগুলো আমরা সিএস এর ভিতরে পাই। তো সেখান থেকে এগুলো লাগবে যদি আমরা আমাদের নিউ রিসোর্স ডেভেলপ করতে চাই, অর্থাৎ সিবিএলএম যেটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি আজকের সেশন শেষে, সেটার জন্য এগুলো প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হতে পারে যে তাহলে আমাদের এই সিবিএলএম বা লার্নিং ম্যাটেরিয়াল যেটা বলছি, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, এটা আসলে কি কাজে লাগবে, এটার বেনিফিট কি, সুবিধা কি, মেরিটস কি? সেখানে প্রথম বেনিফিট যেটা সিবিএলএম ব্যবহারের সেটা হচ্ছে অ্যারোজ অ্যান্ড মেনটেন ইন্টারেস্ট। সিবিএলএম এমন একটা বই বা এমন একটা গাইড বুক যেটা পড়তে গেলে যারা পড়ে এটাতে তারা খুব ইন্টারেস্ট ফিল করার কথা। হ্যাঁ, এইভাবে এগুলো তৈরি হওয়া উচিত যে এর ভিতরে এমন কিছু আছে, এমন ধারাবাহিকতা আছে, এমন গুছানো বিষয় আছে যে শুধু এইটা দেখলেই একজন লার্নার তার লার্নিং শুরু করে দিতে পারবে। আচ্ছা, এরপরে যেটা সুবিধা সেটা হচ্ছে সিম্পলিফাই ইনস্ট্রাকশন, অর্থাৎ এর ভিতরে যে নির্দেশনাগুলো আছে, একটা কাজ শেখার জন্য যে নির্দেশনা লাগে, যে স্টেপগুলো মেনটেন করতে হয়, সেগুলোর খুব সহজবোধ্যভাবে এর ভিতরে উল্লেখ করা থাকে। এরপরে এইড রিটেনশন, এটা এইড মানে হচ্ছে ট্রেনিং এইড, অর্থাৎ ট্রেনিং এর সাথে সম্পর্কযুক্ত যে সকল উপকরণ ব্যবহার আমরা করি সেগুলো যাতে রিটেইন করে, স্থায়ী থাকে, দীর্ঘদিন এটা ব্যবহার করা যায়, এই টাইপের সুবিধাও সিবিএলএম ব্যবহার করার ফলে হতে পারে। আচ্ছা, স্টিমুলেট অ্যাক্টিভ থিঙ্কিং, চিন্তা ভাবনার, সক্রিয় চিন্তা ভাবনার জন্য উৎসাহ প্রদানও করে সিবিএলএম। আর করে হচ্ছে অ্যাক্সেলারেট লার্নিং, লার্নিংকে গতি বৃদ্ধি করে, দ্রুত গতিতে শেখার জন্য সিবিএলএম প্রয়োজন হয়। তো এই সুবিধার জন্য আমরা সিবিএলএম ব্যবহার করি। যদি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হন যে হোয়াই ইউজ সিবিএলএম,
তখন এই পয়েন্টগুলো থেকেই মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লার্নিং আউটকাম এবং এলিমেন্ট। এতদিন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সেখানে কিন্তু এই লার্নিং আউটকাম এই শব্দটা ছিল না। হ্যাঁ, সেখানে শুধু এলিমেন্ট নিয়ে কথা বলেছি যে সিএস এর ভিতরে একটা পোর্শনে যে আমরা এলিমেন্ট খুঁজে পাই, সেই এলিমেন্টের এগেনস্টে আমরা নলেজ, স্কিল, অ্যাটিটিউড এগুলো বিবেচনা করে আমরা টাস্ক অ্যানালাইসিস ফর্ম তৈরি করেছি। হ্যাঁ, তো সেই এলিমেন্টগুলো আবার ভাগ করে 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 আমরা ডেলিভারি প্ল্যান তৈরি করতেছি ইদানিং। তো সেই এলিমেন্টকে আবার কখনো কখনো লার্নিং আউটকামের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, তো এলিমেন্ট যেটা আমরা বলছি, এলিমেন্ট এটা হচ্ছে সিএস এর ভিতরে থাকে। যেহেতু সিএসটা একটা ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা বুক, ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা একটা স্ট্যান্ডার্ড, এই জন্য এলিমেন্টটাকে আমরা বলতেছি ইন্ডাস্ট্রির ব্যবহৃত টার্ম। আর লার্নিং আউটকাম যেটা, সেটা হচ্ছে ইনস্টিটিউটে যখন আমরা এটা পড়াতে চাই তখন ওই এলিমেন্টে যে কথাটা আছে ওই কথাটাই বা ওই কাজটাই তখন এইখানে লার্নিং আউটকাম হিসেবে আসে। তো যেহেতু পড়ানোর ক্ষেত্রে ইনস্টিটিউটে এই টার্মটা ব্যবহার করা হয়, এই জন্য এই লার্নিং আউটকামকে আমরা সাধারণত বলি কারিকুলাম টার্ম। এরপরে এলিমেন্টের আরেকটা সংজ্ঞা হচ্ছে, এলিমেন্ট হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সির মূল ব্লক যেগুলো, মূল ভাগ যেগুলো আছে সেগুলোই মূলত হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ একটা ইউনিট অফ কম্পিটেন্সিকে কয়েকটা মূল অংশে ভাগ করা যায়, সেই মূল অংশগুলোকে আমরা এলিমেন্ট বলি। কিন্তু লার্নিং আউটকামে বলা হচ্ছে এটা লিখতে গেলে অ্যাকশন ভার্ব দিয়ে লিখতে হয়। হ্যাঁ, আপাতত এইটুকু যদি আপনারা মাথায় রাখেন তাহলে এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যেই অ্যাসেসমেন্টের সময় আসে, তাহলে আপনারা এটা কিন্তু উত্তর দিতে পারবেন যে রিলেশন বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্ট। আচ্ছা, এরপর আছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, আচ্ছা আচ্ছা, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে যে ভার্বের ভিতরে সরাসরি কাজ করার নির্দেশনা থাকে। হ্যাঁ, যেটা দিয়ে কোনো একটা কাজের দৃশ্যমান আউটপুট আমরা পাই। যেমন ধরেন আপনি কম্পিউটার ব্যবহার করছেন, তাহলে এই যে টাইপিং, তাহলে টাইপ করার যে কাজটা, এটা অ্যাকশন ভার্ব। এই টাইপের অনেক ভার্ব আছে যেগুলো দিয়ে এই কাজ প্রকাশ করা হয়। ওই কাজের ভার্বগুলোকেই সাধারণত অ্যাকশন ভার্ব বলা হয় এবং সেই ভার্ব দিয়েই সাধারণত লার্নিং আউটকাম শুরু হয়। হ্যাঁ, আমরা একটু পরে যখন এটার কাজে যাব, আপনি এলিমেন্ট গুলো পড়ে দেখেন। এলিমেন্টে যেভাবে লেখা আছে, এলিমেন্ট যেভাবে লেখা আছে ওইটাই, ওই ফরম্যাটটাই অ্যাকশন ভার্ব। অর্থাৎ এটা শুরুই হয় অ্যাকশন ভার্ব দিয়ে। অর্থাৎ আপনি এলিমেন্ট যখন আপনি লার্নিং আউটকাম পড়বেন, তাহলে শুরুতেই দেখবেন যে কোন একটা কাজের কথা দিয়েই শুরু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইউওসি হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা যেগুলো ওই যে সিএস এর ভিতরে যে এক একটা বিষয় থাকে, এক একটা ইউনিট থাকে। হুম, তো ইউনিটের যখন আমরা মূল অংশের ভিতরে ঢুকে যাই, প্রথমে কি থাকে? ইউনিট কোড অ্যান্ড টাইটেল, তারপরে থাকে ইউনিট ডেসক্রিপ্টর, তারপরে থাকে নমিনাল আওয়ার। তার নিচেই কি থাকে? তার নিচে থাকে হচ্ছে একদিকে থাকে এলিমেন্ট, একদিকে থাকে হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। তাহলে মূল ইউনিট যেটা ছিল সেটাকে মূলত কয়েকটা মেন পার্টে ভাগ করা হয়, যেগুলোকে 1 2 3 4 করে মার্কিং করা হয়। এই এক একটা এলিমেন্টের এগেনস্টে আবার কয়েকটা করে পারফরম্যান্স ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, তাহলে এই এলিমেন্টগুলোই হচ্ছে মূল ভাগ, এজন্যই এই বেসিক বিল্ডিং ব্লক বলা হয় এটা। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা দিয়েই প্রশ্নটা আসে। হ্যাঁ, এজন্য এটা সিএসও এইভাবে লেখা আছে, আমরা এটা ইউজ করেছি এখানে। হ্যাঁ, অর্থাৎ একটা ইউনিটের মূল ভাগ যেটা, মূল অংশ যেটা, যেগুলো সেগুলোই হচ্ছে এলিমেন্ট। এই জন্য বেসিক বিল্ডিং ব্লক বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, একটা ভবনের সাথে, তাহলে একটা ভবনে যদি আপনি মনে করেন যে 3টা ইউনিট আছে, তাহলে এক একটা ইউনিট হচ্ছে এক একটা ব্লক। তাহলে এরকম ইউনিট অফ কম্পিটেন্সিকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি,
তাহলে এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে এক একটা এলিমেন্ট, এরকম আর কি। টাস্ক অ্যানালাইসিস তো এক একটা এলিমেন্টের জন্য করতে হয়, একটা এলিমেন্ট, হ্যাঁ, অর্থাৎ যতগুলো ব্লক আছে ততগুলো এলিমেন্ট ততগুলো ব্লক, এই এক একটা ব্লকের এগেনস্টে যতগুলো নলেজ লাগে, যতগুলো স্কিল লাগে, যতগুলো অ্যাটিটিউড লাগে, সেটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। আচ্ছা, এরপর আছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আসলে এই অ্যাসেসমেন্টের মানদণ্ড, বাংলায় অ্যাসেসমেন্টের মানদণ্ড। অ্যাসেসমেন্টের মানদণ্ড কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্পেসিফাই দি পারফরমেন্স, অর্থাৎ এটা একটা পারফরমেন্সকে স্পেসিফাই করে। কিরকম পারফরমেন্স? দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেট বাই এ লার্নার, যেটা একজন লার্নারের ডেমনস্ট্রেট মানে কি? ডেমনস্ট্রেশন মানে হচ্ছে হাতে কলমে, হাতে করে দেখানো, হ্যাঁ, করে দেখানো। তাহলে যে লার্নার যেটা করে দেখায়, করে দেখানো লাগে, ইন অর্ডার টু লার্নিং আউটকাম টু বি অ্যাচিভড, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে একজন, আপনি যে কাজটা শিখালেন সেই কাজটা যে সে পারে, এটা বুঝবেন কি করে? এটা বুঝার কায়দা হচ্ছে যে সে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কখন ফুলফিল হয়েছে আমরা বুঝবো? যখন দেখব ওই কাজটা ওই লার্নার যেভাবে আপনি শিখিয়েছিলেন ওইভাবেই হুবহু করতে পারে। অর্থাৎ যদি লার্নার কোনো একটা কাজ করতে পারে, করতে পারে এবং সেই করার বিষয়টাই যাচাই করার যে মানদণ্ড, সেটাই মূলত হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ যেটা দিয়ে আপনি তার পারফরমেন্স যাচাই করতে পারবেন, সিদ্ধান্ত দিতে পারবেন যে সে কাজটা পারে নাকি পারে না। এই যে ক্রাইটেরিয়া, মানদণ্ড, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ আমরা যেটাকে পরীক্ষা পদ্ধতি বলছি, যে যার মাধ্যমে আমরা কাউকে পাস বা ফেল বলতাম, সেই সেই মানদণ্ডটাই আমাদের এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। যেমন আমরা জেনারেলে পড়তাম যে যদি 100 মার্কের কোশ্চেন হয় তাহলে সে 33 পাইলে সে পাস, আবার সে 60 মার্কস পাইলে ফার্স্ট ডিভিশন, 80 মার্কস পাইলে লেটার মার্ক, এখন 80 মার্কস পাইলে হচ্ছে গোল্ডেন জিপিএ। এই যে বিষয়গুলো, তাহলে ওইখানে একটা মানদণ্ড ছিল যে কত পাইলে কত। ঠিক অ্যাসেসমেন্টের বেলাতেও এরকম ঘটনা ঘটবে যে কি কি পারলে সে কম্পিটেন্ট হবে আর কি কি পারলে সে নট ইয়েট কম্পিটেন্ট হবে, এটারও একটা মানদণ্ড আছে। সেটাই মূলত আমাদের এই শেখার বিষয় আছে। হ্যাঁ, তো এইটার শেষ স্লাইডে আবার সেটা নিয়ে কথা আছে যে আমরা এই মানদণ্ডের ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন রিসোর্স। রিসোর্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অপারেশনাল রিসোর্স, একটা হচ্ছে কনজামেবল রিসোর্স। এগুলোকে আমরা এই যন্ত্রপাতি আর কাঁচামাল নামেও চিনি। সাধারণত আমরা বলি যন্ত্রপাতি আর হচ্ছে কাঁচামাল, অথবা ইনস্ট্রুমেন্ট, টুলস, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, আবার অন্যদিকে বলি হচ্ছে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। তাহলে এটাকে সিবিটি এর ভাষায় আমরা বলবো হচ্ছে অপারেশনাল রিসোর্স, অর্থাৎ যে সকল রিসোর্স ব্যবহার ফলে একবারই শেষ হয়ে যায় না, বারবার রিইউজ করা যায়, অথবা কাজের ক্ষেত্রে এগুলো বারবার বারবার ব্যবহার করা যায়, সেগুলোকে আমরা অপারেশনাল রিসোর্স বলছি। অর্থাৎ যে সকল মেশিনপত্র, টুলস, হ্যাঁ, যন্ত্রপাতি, এগুলো যেগুলো ব্যবহার করে এগুলো কিন্তু বারবার ব্যবহার করা যায়। আর কনজামেবল রিসোর্স হচ্ছে যে সকল রিসোর্স ব্যবহার করার ফলে এটা শেষ হয়ে যায়, পুনরায় আর ব্যবহারের উপযোগী থাকে না। হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে কনজামেবল রিসোর্স। যেমন যে কলম দিয়ে আপনি লিখেন, এটা লেখা যখন লিখতে লিখতে যখন কালিটা শেষ হয়ে যায়, এই কলম আর ব্যবহারের উপযোগী থাকে না। যে পেন্সিল দিয়ে লিখছেন শেষ হয়ে যাচ্ছে, যে কাগজে লিখছেন সেটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে প্রিন্টার দিয়ে, যে কালি দিয়ে আপনি প্রিন্ট করছেন সেই কালিটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই রিসোর্সগুলো হচ্ছে আমাদের কনজামেবল রিসোর্স। কিন্তু আপনার কম্পিউটার, আপনার পেন ড্রাইভ, আপনার এই হচ্ছে হোয়াইট বোর্ড, আপনার এই প্রজেক্টর, এগুলো এগুলো তো রিসোর্স, কিন্তু এগুলো বারবার বারবার ব্যবহার করা যাচ্ছে, এগুলোকে আমরা বলবো অপারেশনাল রিসোর্স। দুই ধরনের রিসোর্স হয়। আচ্ছা, এরপরে আসে আপনি যে
শিখাবেন কাউকে যে আপনার লার্নিং সেশনে কি কি ভাবে আপনি শিখাতে পারেন, হ্যাঁ, অনেকগুলো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাধারণত পড়ি যে আমাদের ডিসকাশন লাগবে, হ্যাঁ, এরপরে আমাদের এই হলো ডেমনস্ট্রেশন লাগবে, হ্যাঁ। কিন্তু আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের লার্নিং সেশনের ভিতরে আমাদের ডিজাইনে আনতে পারি। তার প্রথমটা হচ্ছে কেস স্টাডিজ। এটা কিন্তু ওই যে আমরা জেনারেলে যখন ইংলিশের পরীক্ষা দেই সেখানে দেখা যায় যে সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন নামে যে গল্পগুলো আসে সেই গল্প থেকে আবার নিচে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে এরকম কিছু ঘটনা আমাদের সিবিটিএ লার্নিং সিস্টেমেও আনা সম্ভব, যে একটা ঘটনার উল্লেখ করে সেখান থেকে লার্নিং এর জন্য কিছু কিছু প্রশ্ন বা কিছু গবেষণা, কিছু স্টাডি সেখান থেকে হতে পারে। এই ধরনের ঘটনাকে আমরা কেস স্টাডিজ বলি। এটা আপনার লার্নিং এর জায়গায় আপনি ইনক্লুড করতে পারেন। আচ্ছা, এরপর হতে পারে জি, সবারই কি তাই সমস্যা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে শিখাতে পারেন কি দিয়ে? চার্ট দিয়ে, চার্ট, ডায়াগ্রাম দিয়ে। এটা দিয়েও শেখানো যায়। চেক লিস্ট দিয়েও শেখানো যায়। অনেক সময় চেক লিস্ট তো লাগেই। এরপরে ইনস্ট্রাকশনাল গেমস অ্যান্ড সিমুলেশনস, এটা দিয়েও শেখানো যায়। দেখবেন যেখানে যেখানে ড্রাইভিং আছে, হ্যাঁ, সেখানে যে যাদের এই দেশ বিদেশ ড্রাইভিং আছে সেখানে এই ড্রাইভিং শেখানোর জন্য একটা করে মেশিন দিয়েছে, গাড়ির মতো চাকা নাই, সেখানে সিটে বসার ব্যবস্থা আছে, গিয়ারগুলো আছে, স্টিয়ারিং আছে, হ্যাঁ, এক্সেলারেটরের জন্য, ব্রেকের জন্য, ক্লাসের জন্য সব ব্যবস্থা করা আছে, কিন্তু গাড়িটা চলে ডিসপ্লের মধ্যে, সামনে ডিসপ্লে লাগানো আছে, সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর মতোই চালায়, কিন্তু গাড়িটা মুভ করে না, ডিসপ্লেতে দেখা যাচ্ছে গাড়ি চলছে। ঠিক এরকম আমরা মোবাইলেও গেমস খেলি এরকম অনেক সময়, হ্যাঁ। তাহলে এই গেমসের মাধ্যমে বা সিমুলেশনের মাধ্যমেও এই আমরা শিখার ব্যবস্থা করতে পারি। এরপরে মাইন্ড ম্যাপস, মনোছবি যেটা, হ্যাঁ, মনের ভিতরে একটা কাল্পনিক দৃশ্য এঁকে সেটার একটা ভিউ তৈরি করে একটা কাল্পনিক জগতে চলে যাওয়ার মাধ্যমেও অনেক কিছু শেখা যায়। এরপরে বিভিন্ন মডেল দাঁড় করাতে পারেন, মডেল দিয়ে শেখাতে পারেন। যে জিনিসটা আপনি শেখাতে চাচ্ছেন সেটা হয়তো আপনার কাছে নাই। সাপোজ আপনি এখন শিখাবেন হচ্ছে কিভাবে বিমান বিমান আকাশে উড়ে। এখন আপনি তো আর বিমান আপনার লার্নিং সেশনে আনতে পারবেন না। তাহলে বিমানকে এবার আপনি একটা মডেল দাঁড় করান। বিমানের একটা এই ওরকম হুবহু ইয়া হোক, মডেল হোক। তো সেটা দিয়ে অন্তত দেখাইতে পারবেন যে বিমানে এইরকম এরকম এরকম থাকে। এরকম অনেক বিষয়ই থাকে যেটা আমাদের লার্নিং সেশনে আমাদের ল্যাবে আনা সম্ভব হয় না। সেগুলোর আমরা মডেলস ব্যবহার করতে পারি। বিভিন্ন পিকচার দেখাতে পারেন, গল্প শোনাতে পারেন। এরপরে সেলফ টেস্ট, টেস্ট নিয়েও কিন্তু শেখা যায়। টেস্ট শুধু পরীক্ষা যাচাই করা যায় না, শেখাও যায়, হ্যাঁ। এরপরে হচ্ছে কুইজের মাধ্যমেও শেখা যায়, রিটেন টেস্টের মাধ্যমেও শেখা যায়, শেখানোও যায়, হ্যাঁ, যাচাইও করা যায়। তাহলে এই সবগুলো আমরা যখন আমাদের সেশন ডিজাইন করব সেখানে কিন্তু এই মেথডসগুলো মেথডসগুলো লাগবে। এখান থেকে নিয়ে আপনি যে মেথডটা ইউজ করতে চান সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি প্ল্যানে কিন্তু আছে এগুলো। আচ্ছা, এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যখন কিছু লিখবেন, যেহেতু আমরা সিপিএলএম লিখব, তাহলে আমাদের লেখার ক্ষেত্রে কিছু টিপস দরকার যে কিভাবে লিখলে সিপিএলএমটা ভালো হবে। দেখেন, প্রথম টিপস হচ্ছে ইউজিং অ্যান ওভারভিউ ইনস্টিড অফ অ্যান ইন্ট্রোডাকশন। শুধু শুধু আপনি ইয়া না দিয়ে, সূচনা না দিয়ে আপনি একটা ভূমিকা দেন, হ্যাঁ। যে অনেক সময় হয় না যে আমরা খুব সংক্ষেপে কোনো একটা ওভারভিউ বলে দিতে পারি। সাপোজ আপনি যদি নিউজ পড়ার অভ্যাস থাকে অথবা স্টোরি পড়ার অভ্যাস থাকে, দেখবেন যে কোন একটা নিউজ হচ্ছে, নিউজের জাস্ট 1 থেকে 2টা লাইন আপনি পড়বেন, অন্তত বুঝে যাবেন যে টোটাল এই নিউজটার ভিতরে কি আছে। তাহলে এই যে ওভারভিউটা উল্লেখ করা, অর্থাৎ আপনি যা করতে চাচ্ছেন, যা লিখতে চাচ্ছেন তার একটা খুব শর্ট সামারি ওভারভিউ আকারে আপনার লিখনির শুরুতেই দিবেন, যাতে করে এটা দেখেই মানুষের ইন্টারেস্ট গ্রো করে যে না, এর ভিতরে তো অনেক ভালো কিছু থাকতে পারে, যেহেতু শুরুটাই সুন্দর।
তো এরকম একটা ওভারভিউ দিয়ে আপনার লেখাটা শুরু হবে। এরপরে মেক ডায়লগ সাউন্ড রিয়াল নট আর্টিফিশিয়াল। আপনি যা লিখতে চাচ্ছেন, যেহেতু আমরা এটা টেকনোলজি নিয়ে পড়াশোনা, সুতরাং আপনি রিয়াল লেখার চেষ্টা করেন। আর্টিফিশিয়াল, কাল্পনিক, এগুলো দিয়ে খুব বেশি লার্নিং এর জায়গায় এফেক্টিভ লার্নিং হওয়া সম্ভব নয় এবং মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনি যা লিখতে চাচ্ছেন সেটা রিয়ালিস্টিক যেন হয়, বাস্তবতার সাথে যেন মিল থাকে, বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা যায়, এই টাইপের লেখা আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি অ্যাড করতে পারেন ক্রিয়েট ইন্টারেস্টিং কেস স্টাডিজ অ্যান্ড রোল প্লেস। হ্যাঁ, কেস স্টাডি উল্লেখ করেন, রোল প্লে উল্লেখ করেন। রোল প্লে মানে হচ্ছে অভিনয়, যেটা বোঝায় যে একটা ঘটনায় একটা একটা গোষ্ঠী, একটা মানুষ, একজন মানুষ বা একাধিক মানুষ, তারা একটা কিছুর ভূমিকায় দাঁড় করিয়ে দিলেন যে তুমি এরকম, তোমার পরিচয় এরকম, এইবার এটা নিয়ে কথা হবে, যেটা আমরা নাটক সিনেমায় দেখি। হ্যাঁ, এরকম বিষয়ও আমরা এখানে উল্লেখ করতে পারি যে এরকম এরকম একটা ঘটনা ছিল, অমুক অমুক এই কাজ করেছেন, পরিপ্রেক্ষিতে এটা ঘটেছে, তার পরবর্তীতে এগুলো দিয়েও কিন্তু শিক্ষার ব্যবস্থা করা যায়। এই জন্য ওইভাবে সিবিএলেও আমরা এগুলো উল্লেখ করতে পারি। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে হাইলাইট দি আইডিয়াস। সবসময় এটা কিন্তু করবেন আপনারা, যে আপনার যে মূল পয়েন্ট, যেটা আপনি যাই লিখতে চাচ্ছেন, মূল পয়েন্টটাকে হাইলাইট করে দেন। হাইলাইট করতে পারেন কালার চেঞ্জ করে, হাইলাইট করতে পারেন বোল্ড করে, লেখার ফন্ট চেঞ্জ করে, আন্ডারলাইন করে, যেভাবেই করেন আপনার মূল পয়েন্টগুলো, যেটা আপনি ডেলিভারি দিতে চাচ্ছেন, মূল কথাটা যেন আমি ওই সহজে বুঝতে পারি। অর্থাৎ আপনার এই লেখনের ভিতরে যদি কয়েকটা পৃষ্ঠা থাকে, তাহলে কেউ যদি মনে করে যে না, আমি এত পড়ার আমার সময় নাই, তাহলে একদম মূল পয়েন্টগুলো যাতে সে 1-2 মিনিটেই পড়ে নিতে পারে, যে 5টা-10টা হয়তো পয়েন্ট আছে, 5টা-10টা সেন্টেন্স আছে, এটা যেন পড়ে ফেলতে পারে। এই জন্য আইডিয়াগুলোকে, মূল পয়েন্টগুলোকে, কি পয়েন্টগুলোকে সবসময় হাইলাইট করে রাখতে হয়। এটাও লেখার একটা কৌশল। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে সিবিএলএম যখন লিখতে চাইবেন, তখন আপনাকে 5টা পার্ট অবশ্যই আপনার এর ভিতরে অ্যাড করতে হবে। এই 5টা পার্টের কোনো একটা পার্ট যদি সারা পড়ে যায়, তাহলে কিন্তু সিবিএলএম, পুরো সিবিএলএম হবে না এবং এই অ্যাসেসমেন্টের সময় আপনি এটার জন্য খারাপ রেজাল্টের সম্মুখীন হতে পারেন। তাহলে সিবিএলএম অবশ্যই 5টা পার্ট থাকবে। শুরু হবে ইনফরমেশন শিট দিয়ে, আর তারপরে একটা প্রশ্ন থাকবে সেলফ চেক আকারে, আর তারপরে আবার আনসারটাও দিয়ে দিতে হবে, যাতে করে উত্তর দেওয়ার পরে লার্নাররা সেটার উত্তর চেক করে নিতে পারে। তারপরে অবশ্যই একটা জব শিট থাকবে, যেটা দেখে দেখে সে কাজ করবে এবং কাজ করা রিলেটেড যে সকল টুলস, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, মালামাল যেগুলো লাগে, সেটার বর্ণনা করে এই পরিমাণ দিয়ে একটা স্পেসিফিকেশন শিটও থাকবে, সেখানে চিত্র থাকতে পারে। এভাবে করে 5টা পার্ট একসাথে করলে সেটাকে আমরা একটা কমপ্লিট সিবিএলএম বলবো। হ্যাঁ, তো যখনই কোন একটা সিবিএলএম আপনি পড়বেন, আপনার সামনে যে সিবিএলএমই আছে, সেটা স্কিলের হোক, প্যাডাগজির হোক, আপনি খেয়াল করে দেখবেন যে সেখানেই 5টা পার্ট কিন্তু আছেই। মূল সিবিএলএম যেখান থেকে শুরু হয়, সেখানে কিন্তু ইনফরমেশন শিট দিয়েই শুরু হয়। তার ইনফরমেশন শিট শেষ হলেই সেলফ চেক হয়, সেলফ চেকের পরের পৃষ্ঠাতে অ্যান্সার শিট পাওয়া যায়, তারপরে জব শিট থাকে এবং তারপরে স্পেসিফিকেশন শিট থাকে, সবগুলোতেই সেম। সুতরাং আপনারা যেটা ডিজাইন করবেন সেটাতেও যেন এই 5টা পার্ট থাকে। এরপরে আমরা, জি, যদি পরীক্ষার প্রশ্ন আসে সিবিএলএম এর পার্টগুলো লিখুন, তখন কি লিখবেন? একদম সহজ করে যদি বলি, তাহলে টাস্ক অ্যানালাইসিস ফর্মে সিবিএলএম বুঝতে পারেননি মনে হয় তাহলে আপনি। আমরা এখনো সিবিএলএম পর্যন্ত ডিজাইনে যাইনি। সিবিএলএম মানে যেটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে গ্রুপে, যে সিবিএলএম দেখে আমরা পড়াশোনা করি,
সেগুলোকে সিবিএলএম বলে। সেগুলো উল্টায় না দেখলে আপনার মাথায় এটা আসবে না, এবং আপনারা যথেষ্ট যথেষ্ট অ্যাক্টিভ, এজন্য হয়তো কখনোই সিবিএলএমটা উল্টায় দেখেননি শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। একটু পরে আমি দেখাচ্ছি সিবিএলএমটা কেমন হয়। আচ্ছা, তাহলে সিবিএলএম এ 5টা পার্ট থাকলে সিবিএলএম হবে, কোন একটা বাদ দিবেন আপনি সিবিএলএম লিখতে বুঝেন না, এটা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, এজন্য 5টা পার্ট খেয়াল রাখবেন। যদি অ্যাসেসমেন্টে প্রশ্ন আসে সিবিএলএম মে ইনক্লুড, ঠিক আছে, অর্থাৎ সিবিএলএম এ কি কি অন্তর্ভুক্ত থাকে, তাহলে সোজাই 5টা লিখে দিবেন, ঠিক আছে। অথবা যদি আসে রাইট ডাউন দি পার্টস অফ সিবিএলএম, অথবা হোয়াটস আর দ্য মেইন পার্ট অফ সিবিএলএম, তখন আমরা এই 5টা পয়েন্টকে বলবো যে 5টা পার্ট থাকে সিবিএলএম এর ভিতরে। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে আমাদের অ্যাসেসমেন্ট মানদণ্ড, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্টের ভিতরে আমরা যদি যাচাই করতে চাই তাহলে 3 ধরনের প্রশ্ন আপনি পাবেন, ঠিক আছে। কিছু প্রশ্ন থাকবে মাস্ট নো, যেগুলো ওই পারফরম্যান্সের জন্য, ওই কাজের জন্য না জানলেই নয়, বাধ্যতামূলক জানতে হবে, না জানলে সে উল্টাপাল্টা করে ফেলবে, কাজটাই হবে না, অথবা দুর্ঘটনা ঘটায় ফেলবে, এরকম যেগুলো না জানলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নগুলোকে আমরা বলতেছি মাস্ট নো, এই টাইপের কিছু প্রশ্ন থাকবে। আচ্ছা, আবার কিছু প্রশ্ন থাকবে শুড নো এই টাইপের, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বাট লেস ক্রিটিক্যাল, এগুলো গুরুত্বপূর্ণ তবে অত ক্রিটিক্যাল না, হ্যাঁ, অত জটিল না, এই টাইপের কিছু প্রশ্নও থাকবে। আচ্ছা, আর হাত থাকবে হচ্ছে কুড নো, এটা হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন এই ধরনের প্রশ্ন, বাট এটা এসেনশিয়াল নয়, এই টাইপের। তাহলে 3 ধরনের প্রশ্ন দিয়ে আপনাকে অ্যাসেসমেন্টের এই মানদণ্ড যাচাই করতে হবে। হ্যাঁ, তাহলে কেউ যদি মাস্ট নো টাইপের যে সকল প্রশ্ন, মাস্ট ডু টাইপের যে সকল কাজ, এগুলো যদি কোনো ক্যান্ডিডেট পারফর্ম করতে পারে তাহলে আমরা তাকে বলবো সে শিখেছে, ঠিক আছে। আর যদি শুড নো পারে তাহলে তারও ভালো, আর কুড নো পারলে তো এক্সিলেন্ট। কিন্তু কেউ যদি মাস্ট নো পারে তাহলে তার রেজাল্টকে আমরা খারাপ রেজাল্ট বলতে পারবো না, অর্থাৎ তাকে আমরা নট ইয়েট বলতে পারবো না। ঠিক অ্যাসেসমেন্টের সময় আপনারা যেহেতু প্রত্যেকেই কোনো না কোনো অ্যাসেসমেন্টে বসেছেন, অ্যাসেসমেন্টের সময় আপনার অ্যাসেসমেন্টের এই রিটেন কোশ্চিনে, ওরালে, কাজের ক্ষেত্রে যে সকল বিষয় এসেছিল, দেখবেন যে সবাই কিন্তু 35-এ 35 বা 30-এ 30, 25-এ 25 সবাই পায় না, কিছু মার্ক কম পায়। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে প্রশ্নটা আপনি পারেননি ওই প্রশ্নটা যদি মাস্ট নো এর মধ্যে পড়তো, তাহলে শুধু একটা প্রশ্নের উত্তর না পারার কারণেই আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করে দেওয়া যেত এই কনসেপ্ট অনুযায়ী। অর্থাৎ আমরা যেটা বলে আসছি এখন পর্যন্ত, যে ধারণা পোষণ করি, সেটা হচ্ছে যে 80% মার্ক পেলে কম্পিটেন্ট। তো বিষয়টা আসলে এরকম না। বিষয় হচ্ছে যে সকল মাস্ট নো অথবা মাস্ট ডু, অর্থাৎ নলেজের ক্ষেত্রে, রিটেন ওরালের ক্ষেত্রে মাস্ট নো, আর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে মাস্ট ডু, এই দুইটা ক্ষেত্রে কারো যদি দুর্বলতা পাওয়া যায় তাহলে তাকে নট ইয়েট করা উচিত, যদিও সে 35-এ 34 নম্বর পেয়েছে। সাপোজ যদি উদাহরণস্বরূপ বলি, আপনি যদি ইলেকট্রিক্যালের অ্যাসেসমেন্টে বসেন, এবার প্রশ্ন আসছে বাসাবাড়িতে বাসাবাড়িতে সাধারণত সাপ্লাই ভোল্টেজ কত। এবার আপনি বাসাবাড়ির ভোল্টেজ জানেন না, 220 ভোল্ট, এটা আপনি জানেন না, তাহলে এই একটা প্রশ্নের উত্তর না পারাই আপনার জন্য অ্যাসেসমেন্টে নট ইয়েট হওয়ার জন্য যথেষ্ট। এরপরে আপনার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনাকে লাগাতে বলা হয়েছে একটা সকেট। এবার সকেটের ভিতরে এই আপনি তারটা কোন দিক দিয়ে লাগাবেন এটা আপনি বুঝেন না, একটা সকেট লাগাতে পারেন, অথবা শুধু একটা সুইচের কানেকশন ভুল করেছেন, একটা হোল্ডারের ভিতরে কানেকশন ভুল করেছেন, শুধু এটুকুর জন্য আপনি নট ইয়েট হতে পারেন। আপনাকে একটা জয়েন্ট দিতে বলা হয়েছিল, পিকটেল জয়েন্ট, সব ঠিক আছে, শুধু পিকটেল জয়েন্টটা আপনি পারেন না, তাহলে আপনি নট ইয়েট হতে পারেন। সব ঠিক আছে কিন্তু শুধুমাত্র মিটারের ক্ষেত্রে বাম দিকে ফেজ, ডান দিকে নিউট্রাল দেওয়ার কথা ছিল, আপনি শুধু এইটুকু উল্টাপাল্টা বুঝেন না, ডান বাম উল্টা করে ফেলেছেন, এটার জন্য আপনি নট ইয়েট হতে পারেন। কারণ হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা হওয়ার কারণে পুরো সিস্টেমটাই
অ্যাক্সিডেন্টে চলে যেতে পারে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা কাজও নাও করতে পারে। তাহলে এইভাবে করে আমরা যখন অ্যাসেসমেন্টের ডিজাইন করব, আমাদের অ্যাসেসমেন্টের ভিতরে এবং সিবিএলএম এর ভিতরে যখন আমি প্রশ্ন তৈরি করব, যাচাই বাছাইয়ের ব্যবস্থা করব, সেক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো যে প্রশ্নগুলো যেন সব পোর্শন থেকেই একটু একটু থাকে, সবগুলো যেন মাস্ট নো না হয়ে যায়, সবগুলো যেন আবার কুড নো হয়ে না যায়, সবগুলো শুড নো হয়ে না যায়। তাহলে যেটা হবে একটা ব্যালেন্স থাকবে এবং সেই প্রশ্ন পড়ে এই লার্নাররাও যেমন উত্তর দিতে কমফোর্ট ফিল করবে, আবার সেটা দিয়ে সব ধরনের নলেজ যাচাইও করা যাবে। তো এগুলো এই পর্যন্ত মূলত এটার থিওরিক্যাল আলোচনা ছিল। হ্যাঁ, এটার যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে বললে আমরা সেটাতে আবার রিভিউ করতে পারি। বলেন এটুকু কথা আছে কিনা, না থাকলে আমরা আমরা কাজের কথা বলবো। তাহলে আমরা আজকে কথা বলেছি হচ্ছে সিএস এর ভিতরে যে সকল বিষয় থাকে, এরপরে সিবিএলএম এর উপকারিতা বা প্রয়োগ বা দরকার যেটা, নিড যেটা, এরপর লার্নিং আউটকাম আর হচ্ছে এলিমেন্টের একটা সম্পর্ক, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কাকে বলে সেটা, রিসোর্স নিয়ে কথা ছিল 2 রকমের, এরপর লার্নিং অ্যাক্টিভিটি অথবা লার্নিং মেথড যেটা, অথবা টিচিং মেথড, ট্রেনিং মেথড, সেটা নিয়ে কিছু আলোচনা হয়েছে। কিভাবে আপনি আপনার লেখাটাকে ইমপ্রুভ করবেন সেটা আছে, আর সিবিএলএম এর কয়টা পার্ট দিয়ে সিবিএলএম তৈরি করবেন সেটা, এবং আন্ডারপিনিং নলেজ, এই নলেজগুলো যে 3 প্রকারের হয়, এটাই মূলত আজকের সেশনের আলোচনার বিষয় ছিল।